This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনিস হত্যা মামলায় কজন নারী আমাদের পাশে দাঁড়িয়েছিল বলুন তো? এদিকে আরজি করে দেখুন সমস্তটা পুরুষকে দাঁড়াচ্ছে। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না ভাই? নারীবাদী বলতে কি, যারা অ্যাকচুয়ালি পুরুষদের দেখতে পারে না, তো পুরুষদের যে ভূমিকা সমাজে রয়েছে, সংসারে রয়েছে, সেটা যারা স্বীকার করে না। আজকে বঙ্গীয় পুরুষ মোর্চার তরফ থেকে যে আজকে আমরা পুরুষ দিবস পালন করছি, তার মানে এই নয় যে আমরা নারীদের অপমান করছি, নারীদের একঘরে করে দিচ্ছি। আমরা নারীদের আরও বেশি করে সম্মান করি। আমরা সেই সমস্ত নারীদের আহ্বান করছি, আপনারাও কিন্তু পুরুষদের পাশাপাশি দাঁড়ান এবং পুরুষদের সম্মান করুন। চাইছি যাতে লিঙ্গ নিরপেক্ষ আইনটা যাতে আসে, যে যেরকম 498A যেরকম আছে এরকম 498B যাতে আসে, যাতে পুরুষের জন্য একটা মানে পাল্টা যাতে পুরুষ এটা কাউন্টার করতে পারে, তার যাতে একটা ব্যবস্থা করা হয়। থেকে 100 বছর আগে 150 বছর আগে যখন রামমোহন বিদ্যাসাগর এরা যখন বিধবা বিবাহ চালু করছিলেন, অর্ধেক নারী সেটাকে সমর্থন করেননি, তা বলে সেটা করতে নেই তা তো নয়। এই যে ভারতবর্ষের মধ্যে একটা অনিরপেক্ষ আইন, পার্সিয়ালিটি আইন, এবং সেটা পুরোপুরি গাইনোসেন্ট্রিক। আমি দেখছি যে একটা বাচ্চা মেয়ে হলে তার ফ্রি এডুকেশান, আর একটা ছেলে চায়ের দোকানে বসে করছে, তার কোনো এডুকেশান নেই। আমাদের লক্ষ্য একটাই, যে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন গঠন। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে যতজন বধূ নির্যাতনে 498A কেস হচ্ছে, তার 90% ফলস বলে প্রমাণিত হয়েছে। ম্যারিটাল রেপ পাশ করাতে চাইছিল, বৈবাহিক ধর্ষণ আইন, যেক্ষেত্রে দেখুন একটা কথা আমি বলছি, স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল রিলেশন হবে, এটা সাধারণ ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কে ফিজিক্যাল রিলেশন হবে, কিন্তু এক্ষেত্রে ম্যারিটাল রেপ মানে কি, স্ত্রী যদি স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না। এবং মানে এক্ষেত্রে এটা এমন করা হচ্ছে যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে দখল করে নেওয়া হলো। মানে কি, মানে দেখা গেল স্ত্রী অন্য কারোর সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবার স্বামীর সঙ্গে যখন মানে কোনো ফিজিক্যাল রিলেশন করতে যাচ্ছে, তখন বলে দিল আমার ইচ্ছা নেই, কিন্তু এবার স্বামী যদি জোর করতে যায়, স্বামীর এগেনস্টে একটা রেপ কেস, এবং সেক্ষেত্রে স্বামী জেল। এটা কিন্তু এখনও পাশ করতে পারে, ভয়াবহ আইনটা কিন্তু পাশ হয়নি। এবার চিন্তা করে দেখুন তো, আপনার বাড়িতে কোনো প্রবলেম যদি মহিলাদের হয়, আপনি মহিলা কমিশনে যেতে পারবেন, কিন্তু আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনার কোনো কমিশন নেই। কোটিপতি মেয়েও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কিন্তু আমাদের জন্য কোনো শিব ভাণ্ডার কি কিছু সত্যনারায়ণ ভাণ্ডার বা যে কোনো হোক নেই কেন? আজকে আমি আরজিকর মামলা নিয়ে বলতে বাধ্য হলো, এই যে তাকে যে রেপ করা হয়েছে 5-6 দিনের মধ্যে, তার মধ্যে একজন মহিলাও ছিলেন। কোথাও কাগজে কোনো দিন দেখেছেন সেই মহিলার এগেনস্টে কিছু বলা হচ্ছে? আচ্ছা, এই বঙ্গীয় পুরুষ মোর্চা আজকে আন্তর্জাতিক পুরুষ দিবসের আপনাদের কার্যক্রমটা কি, এবং আপনারা কেন একত্রিত হয়েছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে যেহেতু আন্তর্জাতিক পুরুষ দিবস, সেই উপলক্ষে সেভাবে তো মানে এই দিবসটার প্রচার হয় না যেভাবে নারী দিবস বা অন্যান্য দিবসগুলোর প্রচার হয়, কিন্তু আমরা যেহেতু একটি পুরুষ সংগঠন, মানে পুরুষ অধিকার সংগঠন, সেই জন্য কর্মসূচি হিসাবে আমরা এখানে একটা ধর্ণা কর্মসূচির মানে করেছি, মানে আয়োজন করেছি। এবং এটা যে আমরা প্রথমবার করছি তা নয়, আমরা বহুদিন ধরেই বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি এই আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে। ইতিপূর্বে গত বছর আমরা ধর্ণা কর্মসূচি করেছিলাম এই জায়গাতেই। একত্রিত হয়েছি কারণ দাবিটা তো বুঝতেই পারছেন, পুরুষের অধিকার। এবার আপনি বলতে পারেন যে পুরুষের আবার কিসের অধিকার, পুরুষ তো সব কিছুই তো মানে পুরুষের রয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। আপনি যদি একটু আইনটাকে ভালো করে বিচার করেন, মানে আজকাল এবং এই যে পারিপার্শ্বিক পরিস্থিতিটা বিচার করেন, দেখবেন অ্যাকচুয়ালি কিন্তু পুরুষের কোনো অধিকার নেই, এবং পুরুষরাই সেটা বুঝতে পারছে না। এই যে মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো তো পুরুষের জন্য কিছুই নেই। তা এছাড়াও যদি আইনের কথাও বলি, পুরুষকে কিন্তু প্রতি মুহূর্তেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আজকাল। যেমন এই যে ধরুন এই ধর্ষণ বলুন, বধূ নির্যাতন বলুন, যদি একটু অ্যানালাইজ করে দেখবেন প্রত্যেকটাই কিন্তু ফলস কেস, মানে রিয়েল কেস কিন্তু প্রত্যেকটাই ফলস কেস ম্যাক্সিমাম, কেন রিয়েল কেস হয়তো 1 থেকে 2%। আমি একটা কথা বলছি, আপনি একটু ভেবে বলুন, সাপোজ একটা মেয়ে সত্যি নির্যাতিত, সত্যি তাকে তার শ্বশুরবাড়িতে মারধর করা হয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি এবার বলুন তার কি এতটা ফিনান্সিয়াল কন্ডিশন থাকবে যে সে একটা উকিল হায়ার করে সে কেসটা করবে? থাকবে না। উকিল হায়ার করে যে মেয়ে কেস করছে, তার মানে তার ব্যাকিং রয়েছে, এবং ব্যাকিং রয়েছে মানেই কিন্তু জিনিসটা তার মানে ফলস, কোনো একটা কিছু কারণ রয়েছে, মানে রিয়েল কারণ হতে পারে না। আপনারা চাইছেনটা কি? চাইছি যাতে লিঙ্গ নিরপেক্ষ আইনটা যাতে আসে, যে যেরকম 498A যেরকম আছে এরকম 498B যাতে আসে, যাতে পুরুষের জন্য একটা মানে পাল্টা যাতে পুরুষ এটা মানে কাউন্টার করতে পারে, তার যাতে একটা ব্যবস্থা করা হয়। কারণ এখন যদি বধূ নির্যাতনের জন্য কোনো পুরুষ যদি কোনো নারী যদি কোনো পুরুষের বিরুদ্ধে যদি একটা মানে থানায় FIR করে, দেখা যাচ্ছে 28 দিনের একটা জেল দিয়ে দিচ্ছে, এখনও দিচ্ছে। অনেকে বলছে এখনও দিচ্ছে না, তা নয়, এখন আমি রিসেন্টলি খবর পেয়েছি এখনও দিয়ে দিয়েছে, মানে কোনো বিচার বিবেচনা না করে 28 দিনের জেল দিয়ে দিচ্ছে অ্যাটলিস্ট স্বামীর।
আগে যেন মতো শাশুড়ি ননদ সবারই দিত, এখন সেইটা দিচ্ছে না, বাট স্বামীর কিন্তু হচ্ছে এই জিনিসটা। তো এই ব্যাপারটা যাতে কাউন্টার একটা কেস করতে পারে, তার জন্য 498B একটা যাতে তৈরি হয়, যাতে পুরুষও কাউন্টার কেস করতে পারে যে না, আমার বিরুদ্ধে যে কেসটা করা হচ্ছে সেই কেসটা হচ্ছে ফলস, সেটা যাতে সে প্রমাণ করার মতো তার এই জোরটা থাকে। এবং নট অনলি মানে যে এই 498 এর জন্য না, মিথ্যা ধর্ষণ কেস বা পুরুষের ক্ষেত্রে ধর্ষণ যদি হয়, সাপোজ ধরুন আজকাল যেমন ওই যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ব্যাপারটা খুব এসছে আজকাল, যে দুজন ছেলে মেয়ের মধ্যে প্রেম হলো, তারপর কোনো কারণে ছেলেটি বিয়ে করতে পারলো না, মেয়েটি তখন রেপ কেস করে দিচ্ছে। আইদার এই ব্যাপারটা বন্ধ করুক, আর না হলে পাল্টা পুরুষকেও ধর্ষণ কেস করার একটা অধিকার দেওয়া হোক, যাতে কোনো মেয়ে যদি কোনো পুরুষের সাথে মানে প্রেম করার পরে তাকে ঠকিয়ে অন্য কোথাও বিয়ে করে, যাতে পুরুষ একটা কেস করতে পারে, যেই মানে সুযোগটা কিন্তু পুরুষের নেই। কারণ পুরুষের ধর্ষণ এই কথাটা তো মানে পুরুষরাই বিশ্বাস করতে চান না, নারীরা তো বিশ্বাস করবেনই না। সে বিশ্বাস করতে চান না, সেটাই তো হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে ব্যাপার। আজকে যখন আমি কথার কথা বলছি যে এই সময় আজ থেকে 100 বছর আগে 150 বছর আগে যখন রামমোহন বিদ্যাসাগর এরা যখন বিধবা বিবাহ চালু করছিলেন, অর্ধেক নারী সেটাকে সমর্থন করেননি, কিন্তু তা বলে সেটা করতে নেই তা তো নয়। ব্যাপারটা হচ্ছে এইখানে, আজকে বেশিরভাগ পুলিশই অত বুঝতে পারছেন না বা সমর্থন করছে না বা তার সাথে হয়নি বলে মাথা দিচ্ছেন না, এরকম ব্যাপারটা। কিন্তু যখন তার নিজের সাথে হচ্ছে তখন তারা বুঝতে পারছেন এবং পারছেন বলেই আজকে এখানে জমায়েত হয়েছেন, কারণ এরা ভুক্তভোগী, হয় এনারা নয় এনার ফ্যামিলির কেউ আছে যারা ভুক্তভোগী। বঙ্গীয় পুরুষ মোর্চা এর কোন পদে আপনি আছেন এবং আপনার নাম দিয়ে শুরু করুন। আমি বঙ্গীয় পুরুষ মোর্চার ফাউন্ডার এবং ক্রিয়েটার, স্টেট প্রেসিডেন্ট উত্তরণ পাঠক। কেন আপনি আজকে এখানে এসেছেন? কারণ আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস, আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস 19শে নভেম্বর, আমরা সবাই জানি। এবং এই 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে আজকে আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে আজকে আমরা জমায়েত হয়েছি। আমাদের লক্ষ্য একটাই, যে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন গঠন। এটা একটু ব্যাখ্যা করবে কি চাইছো এক্স্যাক্টলি? লিঙ্গ নিরপেক্ষ আইন বলতে কেন তোমাদের অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে যে আইনটা আমাদের পক্ষে নেই, পুরুষদের পক্ষে। দেখুন, এখানে একটা প্রশ্ন আপনাকে আমি বলছি, এই উত্তরটা, যে আমরা হয়তো অনেকে মনে হতে পারে আমরা নারী বিদ্বেষী, কিন্তু নারী বিদ্বেষী আমরা অ্যাকচুয়ালি নই। বেসিক্যালি দেখুন যে আমরা লক্ষ্য হচ্ছে আমাদের আইনটা যেন লিঙ্গ নিরপেক্ষ হয় এবং অবশ্যই পুরুষ কমিশন হয়। কারণ দেখুন, অর্ধেক ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন কত মানে বধূ নির্যাতনের যেমন মানে আজকে NCRB রিপোর্ট, মানে এটা কিন্তু আমার কথা না, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে যতজন বধূ নির্যাতনে 498A কেস হচ্ছে তার 90% ফলস বলে প্রমাণিত হয়েছে, 90% ফলস। এবং ধর্ষণের মামলা 70%-এর উপর ফলস। এবং অনেক ক্ষেত্রে তারা মিথ্যে মামলায় পুরুষরা বেকসুর খালাস হয়ে গেছে, কিন্তু বেকসুর যখন খালাস হয়েছে তখন দেখা যাচ্ছে সেই পুরুষটা কিন্তু চাকরি নেই, তার পরিবারের কাছে মান সম্মান তার হানি হয়ে গেছে, এবং বলতে গেলে তার সামাজিক সম্মান নষ্ট হয়ে সেই পুরুষটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমন দেখা গেছে। এবং এরকম ঘটনা কিন্তু একটা দুটো নয়, ভুরি ভুরি রয়েছে আমাদের, এরকম অনেক কেস রয়েছে এরকম আমাদের কাছে। সাপোজ ধরুন এই যে আমাদের সঙ্গে একজন ব্যক্তি রয়েছেন সৌমেন্দু দা, ওনার সঙ্গে বধূ নির্যাতনের একটা মামলা চলেছে। উনি নিজের 10-15 বছর ধরে নিজের সন্তানকে দেখতে পাচ্ছেন না, 15 বছর ধরে। উনি দেখতে পেলেন ওই যে ঘটনাটা কি, যখন উনি দেখতে পেয়েছেন ওনার মেয়েকে, নিজের ঘরের নিজের ঔরসজাত মেয়ে যে সন্তান, সেই সন্তানকে উনি দেখতে পাচ্ছেন না, কারণ মামলা চলছে। এবং সেই সন্তানের মুখ উনি দেখলেন ফেসবুকের মাধ্যমে, তাই তো? মামলা চললে দেখা যাবে না কেন? কোর্ট ভিজিটেশন রাইট দিচ্ছে, কিন্তু সন্তানকে সেইভাবে দেখতে দেওয়া হয় না। আইনটা এতটাই লিঙ্গ বৈষম্যমূলক। এবং সেক্ষেত্রে কন্যা সন্তানকে বলতে গেলে মানে পুরুষকে সন্তানের একটা ATM যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়, সন্তানের ATM যন্ত্র হিসাবে পুরুষকে ব্যবহার করা হয় শুধুমাত্র। এই হচ্ছে ব্যাপার আইনটা। তাই আমরা মনে করি যে মহিলা কমিশন যেমন আছে, মহিলাদের জন্য একটা মহিলার উপর নির্যাতন যখন হয় তখন যেমন একাধিক আইন মানে মহিলা সংগঠন নেমে পড়ে, মহিলা কমিশন নেমে পড়ে, ঠিক তেমনই কিন্তু আমাদের একটা যদি পুরুষদের জন্য একটা যদি প্ল্যাটফর্ম থাকতো, একটা যদি পুরুষ কমিশন থাকতো, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না। তাহলে এখন তোমাদের দাবি পুরুষ কমিশন তৈরি করা, পুরুষ কমিশন, এবং অবশ্যই লিঙ্গ নিরপেক্ষ আইন। লিঙ্গ নিরপেক্ষ আইন না হলে কিন্তু পুরুষ কমিশন করে লাভ নেই। কারণ যেমন 498A রয়েছে, বধূ নির্যাতনের কেস রয়েছে, তেমন 498B কিন্তু আমাদের একটা প্যারালাল দরকার। অনেক ক্ষেত্রে স্বামীরা দাবিটা কোথায় জানিয়েছে? দাবিটা যেমন আমরা জানিয়েছি হচ্ছে, আমরা তো ল কমিশনের কাছে এর আগে অনেকগুলো চিঠি পাঠিয়েছি, আমরা একাধিক চিঠি পাঠিয়েছি, আমরা হচ্ছে কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি, আইনমন্ত্রীর কাছে পাঠিয়েছি, আমরা রাজ্য আইনমন্ত্রীর কাছে পাঠিয়েছি, অনেকবার চিঠি পাঠিয়েছি, ডেপুটেশন পাঠিয়েছি। এবং আজকেও আমরা এখানে প্রোগ্রামের শেষে আমরা ময়দান থানায় একটা ডেপুটেশন দেবো। এই যে ডেপুটেশনের বিষয়বস্তু এখানে বলাই আছে যে 7 বছরের নিচে কম কারাদণ্ড যে সমস্ত সাজা হয়, তাকে সেই পুরুষকে গ্রেপ্তার করার আগে কিন্তু অবশ্যই 41-এ নোটিশ পাঠাতে হয় এবং গ্রেপ্তার করতে হবে। এই দাবি আমাদের পুলিশকে।
এবং শক্ত প্রমাণ ছাড়া কোনো অভিযুক্ত পুরুষ এবং তার পরিবারের নিকট আত্মীয়কে গ্রেপ্তার করা বা গ্রেপ্তার করার নামে হেনস্থা করা যাবে না, বা গ্রেপ্তার করার সময় ডিকে বাস্তু গাইডলাইন মেনে চলতে হবে। দোষী মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো ক্ষেত্রে দেখা গেল কোনো পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশটা নির্দোষ, ততক্ষণে দেখা গেল সেই মান সম্মান তার হানি হয়েছে বলে তার পুরুষটি হতো তার নিজের মা, পুরুষটি মা যে সে কিন্তু নারী, লিঙ্গে নারী, সে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমন দেখা গেছে এরকম ঘটনা। এখন অবধি কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে সদর্থক কোনো পদক্ষেপ দেখতে পেয়েছো? সদর্থক পদক্ষেপ বলতে দেখতে পাওয়ার মধ্যে যেটা একটাই হয়েছিল কিছুদিন, মানে আপনার 10 বছর আগে 2014 সালে, যখন ওই আগে দেখা গেছে 498A মানে বধূ নির্যাতনের অভিযোগে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা মাত্র শুধু স্বামীকে নয়, স্বামীর বাবা, বৃদ্ধ মা, এমনকি তার হচ্ছে দিদি, জামাই, সবাইকে জেলে। কিন্তু এখন কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি ছাড়া কিন্তু বলতে গেলে বধূ নির্যাতন 10 বছর আগে, 10 বছর পরে আর কিছু হয়নি? 15 বছরের পরে যেমন একটা নতুন নতুন হয়েছিল যে বেসিক্যালি যে কোনো ক্ষেত্রে এই যে আমাদের বিএনএসএস হলো, তাতে কি কোনো এক্সট্রা কিছু সুবিধা পেলো পুরুষরা? এক্সট্রা কোনো সুবিধা পুরুষরা পায়নি। তবে একটা জিনিস যে আমাদের পিটিশন খারিজ, মানে একটা জিনিসে আমরা যে ক্রমাগত পিটিশন করেছিলাম যে ম্যারিটাল রেপ পাস করাতে চাইছিল, বৈবাহিক ধর্ষণ আইন, যেক্ষেত্রে দেখুন একটা কথা আমি বলছি, স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল রিলেশন হবে, এটা সাধারণ ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কে ফিজিক্যাল রিলেশন হবে, কিন্তু এক্ষেত্রে ম্যারিটাল রেপ মানে কি, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না, এবং মানে এক্ষেত্রে এটা এমন করা হচ্ছে যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে দখল করে নেওয়া হলো। মানে কি, মানে দেখা গেল স্ত্রী অন্য কারোর সঙ্গে পাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবার স্বামীর সঙ্গে যখন মানে কোনো ফিজিক্যাল রিলেশন করতে যাচ্ছে তখন বলে দিল আমার ইচ্ছা নেই, কিন্তু এবার স্বামী যদি জোর করতে যায়, স্বামীর এগেনস্টে একটা রেপ কেস, এবং সেক্ষেত্রে স্বামী জেল। এটা কিন্তু এখনও পাস করতে পারে, ভয়াবহ আইনটা কিন্তু পাস হয়নি। এটা আমরা এর জন্য কিন্তু আমরা বলতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ অবশ্যই জানাবো, যে এটা ক্রমাগত কিন্তু পুরুষ অধিকার কর্মীদের কিন্তু পিটিশন আমরা জমা পড়েছিলাম, একের পর এক আমরা ল কমিশনে চিঠি পাঠিয়েছিলাম, সেটা ইমপ্লিমেন্টেশন হয়নি। কিন্তু এখনও কিন্তু অনেক কাজ বাকি। যেমন এখন যেটা ভয়ঙ্কর জিনিস চলছে, অ্যালিমনি বা 125, পুরুষ রক্ত জল করে টাকা রোজগার করবে, মাসে মাসে খোরপোশ হিসেবে দিয়ে দিতে হচ্ছে, গুনে গুনে দিয়ে দিতে হচ্ছে। এটা কতখানি সাংঘাতিক ব্যাপার। শুনলাম আপনি সরাসরি এরকম একটা মিথ্যে মামলার শিকার, পুরুষ নির্যাতনের শিকার, কি হয়েছিল একটু বলবেন ঘটনাটা? মিথ্যে মামলার শিকার বলতে একটা বনিবনার অভাব স্ত্রীর সাথে, সেটা শুরু হয়েছিল। সেটার কারণটা খুবই নেগলেজেবল, যে আমার বাবা মাকে ছেড়ে দিয়ে আমাকে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হবে আমার স্ত্রীর বাপের বাড়ির পরিবারের সাথে। তার কারণটা হচ্ছে আমার স্ত্রীর উনি আর্নিং মেম্বার, ওনার পরিবারের একটা সরকারি চাকরিরতা, উনি ওনার বাবা মাকে ভরণ পোষণ উনি ওর বাবা মার করেন। ওনার আরও ভাইরা আছে, তারাও চাকরিজীবী, কিন্তু তারা বাবা মার দায়িত্ব নেয় না সেইভাবে। তাই তাকে এবং আমাকে সবাইকে গিয়ে আমার শাশুড়ির ভরণ পোষণ নিতে হবে। এবার একটা অস্বাভাবিক এতে প্রস্তাবে আমি সাড়া দিতে পারিনি। টাকা পয়সা দিয়ে সাহায্য করা যেতেই পারে আমার শ্বশুর শাশুড়িকে, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, কিন্তু আমার বাবা মাকে ছেড়ে দিয়ে আমি সেখানে গিয়ে থাকতে পারবো না। এইরকম একটা ছোট্ট কারণ থেকেই অশান্তির সূত্রপাত। তারপর আক্রমণ যতটা শানিত করা যায় চেষ্টা করেছে, পয়সা ছড়িয়ে। আপনাকে কি জেলে থাকতে হয়েছে? না, আমাকে জেলে থাকতে হয়নি। আমার বিরুদ্ধে প্রথম দিকে কোনো 498 বা সেরকম কিছু ক্রিমিনাল কিছু করা হয়নি। আমাকে সুযোগ দেওয়া হয়েছিল এই প্রস্তাবে রাজি হওয়ার জন্য। যখন আমি রাজি হইনি তখন ওরা চেষ্টা করেছিল পুলিশ প্রশাসনকে দিয়ে, কিন্তু সেটা খুব একটা কার্যকর করতে, দাঁত ফোটাতে পারেনি, একটু পিছিয়ে গিয়েছিলো। তারপরে ওরা যেটা ওর সেটা প্রতিশোধের হলো আমার বাচ্চাটাকে আমি সঙ্গচারা হয়েছে, বাচ্চার বয়স তখন 8 মাস। তারপরে ও বাচ্চাকে নিয়ে চলে যায়। তারপরে ও বিভিন্নভাবে বলে যে ডিভোর্স এখনো হয়নি? এখনও ডিভোর্স হয়নি, এখনও মামলা চলছে বারাসাত কোর্টে। কত বছর? 15 বছর ওভার। অনেক। কতদিন মেয়েকে দেখেন? আমি সে 8 মাসের পর থেকে দেখেন না। আদালতের জায়গা আর বাস্তব অনেক তফাৎ দেখলাম। 15 বছর আদালতে ঘুরে মেয়েকে দেখতে যাওয়ার আবেদনে দেখলাম যে বাস্তবে আমরা যেটা ভাবি, মেয়েকে তার ন্যাচারাল গার্জিয়ান হিসাবে, বাবা হিসাবে যে দেখার একটা বৈধ অধিকার, সেই অধিকার যে আদালতের কাছে কতটা ঠুনকো, মানে উকিলদের চুল জেরা বিশ্লেষণে সেটা যে কতটা তার সত্তা হারায়,
সেটা কতটা হাস্যকর হয়ে যায়। আদালত গৃহে যে ধরনের কাণ্ড কারখানা, যে অমানবিক কথাগুলো উকিলরা কীভাবে নির্দ্বিধায় বলে বিচারপতিকে, বাবা দেখতে চাইছে, পাশে উকিল বলে না দেখতে পারবে না, কেন বাবা দেখতে পারবে, বাবার দেখার অধিকার নেই। এই নির্দয় কথাগুলো বিচারপতি কীভাবে গোগ্রাসে গেলেন, সবটাই যেন কীরকম মনে হয় যেন একটা নির্মম একটা পরিবেশ আদালতের মধ্যে তৈরি করা হয়, সেটা সম্পূর্ণভাবে পুরুষদের বিরুদ্ধে। সেই জন্যই কি আপনি একটা পুরুষদের পক্ষে আইন চাইছেন? না, বিষয়টা ঠিক সেই জন্য নয়। আমি আমার পারিবারিক সমস্যাটা সূত্র হয় 2008-এ, কিন্তু আমি এই পুরুষ অধিকারে এসেছি 2004 সাল থেকে। তখন থেকেই আমি বিভিন্ন পেপার কাটিং, পুরুষদের বিপক্ষে বিভিন্ন রকম যে অত্যাচার, এগুলো যত হার্ড কপিগুলো আমি কালেক্ট করার চেষ্টা করি, এবং সেটা আমার বউকেও আমি বলেছি, দেখো কী অবস্থা। সেই সময় ছিল আমাদের প্রিয়াঙ্কা টোডির সেই কেসটা, সেই লাক্স কোজির, তখন হ্যাঁ রিজওয়ান, তখন কিন্তু আমি সংসারী, কোনো রকম অশান্তি আমার মধ্যে নেই। তখনও আমি আমার বউকে বলতাম, দেখো কী অবস্থা, আমরা পুরুষরা কত নির্যাতিত। তখন থেকে আমি কালেক্ট করি। আমি ওই জন্য এখন আপনি এক্স্যাক্টলি কি চাইছেন? আমি চাইছি যে পুরুষরা তাদের স্বাধীন সম্মান নিয়ে বাঁচুক। পুরুষরা নারীদের পাশে, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন থেকে দেখেছেন পাশে আছে, সেই থাকাটার মধ্যে কোনো রকম স্বার্থপরতা ছিল না। এখন যেসব পুরুষরা নারীদের পাশে ঘুরঘুর করে, তার মধ্যে নানান রকম, আমি আপনাকে ইঙ্গিত করতে চাইছি, বুঝতেই পারছেন, নারী দেহ আর নারী শরীর আর ছাড়া আর কিছু নেই। এই পুরুষদের আমরা সাধারণত নেরি বলে করে, এরা এই নেরিদের থেকেই আমাদের সবচাইতে বড় বিপজ্জনক ব্যাপার। নারীদেরকে সামলানো যায়, নেরিদেরকে সামলানো খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আর এই নেরিরাই সমস্ত পুরুষদের, আদর্শ পুরুষ যারা, তাদের পক্ষে সত্যি খুব হার্মফুল এই নেরিরা। তা আমাদের এই লড়াইটা, আগে নেরি ঘোচাও, পুরুষ কমিশন তৈরি করো, আর বেপরোয়া নারীদের রুখে দাও। আচ্ছা, এই যে লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবি আপনারা তুলছেন, কিন্তু তাতে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই কি সেরকমভাবে কর্ণপাত করছে? খুব দামি কোশ্চেন করেছেন ভাই আপনি, কিন্তু সেই কোশ্চেনটার উত্তরে বলতে গেলে কিছু পার্সপেক্টিভ আছে, সেটা বলতে হবে। আমরা কিন্তু কেন্দ্র বা রাজ্যের বিরুদ্ধে ওসব প্রশ্নই উঠছে না। আমরা দীর্ঘদিন যাবৎ একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে পুরুষ কমিশন, এটা আমাদের মেন। এবার চিন্তা করে দেখুন তো, আপনার বাড়িতে কোনো প্রবলেম যদি মহিলাদের হয়, আপনি মহিলা কমিশনে যেতে পারবেন, কিন্তু আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনার কোনো কমিশন নেই, আমাদেরই কমিশন করিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানে আমরা যেন কমিশন নিচ্ছিল ওর কাছ থেকে। আর একটা দেখুন, বাসে ট্রামে যেখানে উঠুন দেখবেন জেন্টস সিট আছে ফর অল, লেডিস সিট কিন্তু লেডিস সিটের জন্যে। তা আপনি কোনো জেন্টস যদি লেডিস সিটে বসতে যান, আপনাকে তুলে দেওয়া হবে, কিন্তু কোনো বৃদ্ধ যদি সিট ভর্তি থাকে আর লেডিস সিটে বসতে যান, তাকে বসতে দেওয়া হবে না। এইটা কি নিয়ম? আপনি বলতে পারেন যে এই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার খুব ভালো কথা, কোটিপতি মেয়েও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কিন্তু আমাদের জন্য কোনো শিব ভাণ্ডার কি কিছু সত্যনারায়ণ ভাণ্ডার বা যে কোনো হোক নেই কেন? বাচ্চাদের কোনো ক্লাসিফিকেশান হয়? বাচ্চার কোনো ক্লাসিফিকেশান হয়? স্বাস্থ্যসাথী কার্ড শুধু মহিলা বা কর্ত্রী হচ্ছে মহিলা বাড়িতে, এই ক্লাসিফিকেশানটা কেন? লিঙ্গ নিরপেক্ষ আমরা কি করে বলুন তো? আমাদেরই তো লিঙ্গ নিরপেক্ষতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমরা অলিঙ্গ নিরপেক্ষতার মধ্যে জারি করছি। এইগুলোর বিরুদ্ধে আপনারা প্রতিবাদে গর্জে উঠবেন না? আজকে দেখুন, কোনো মহিলার সঙ্গে, আচ্ছা বলি যে 7-8 বছর ধরে কোনো মহিলাকে রেপ করা যায় বাস্তবে বলুন তো, তার কনসেন্ট ছাড়া? এবার যে মুহূর্তে তার সেই কেসটা তার ফলপ্রসূ হলো না, সে রেপ কেস চাপিয়ে দিল। এটা কি মানা যায়? আজকে আমি আরজিকর মামলা নিয়ে বলতে বাধ্য হলো, এই যে তারকে যে রেপ করা হয়েছে 5-6 দিনের মধ্যে, তার মধ্যে একজন মহিলাও ছিলেন। কোথাও কাগজে কোনো দিন দেখেছেন সেই মহিলার এগেন্সটে কিছু বলা হচ্ছে? এটাও তো লিঙ্গ নিরপেক্ষতার মধ্যে পড়ছে। এরকম আপনি সব ক্ষেত্রে দেখবেন, যে কোনো চাকরির ক্ষেত্রে যান। একটা কথা বলুন, এক সেকেন্ড আপনাকে ইন্টারাপ্ট করছি। এটা তো পুরুষ শাসিত সমাজ বলা হয় এক কথায়, এবং এই পুরুষ শাসিত সমাজে পুরুষরাই তো আইন করেন। তাহলে আপনারা যেটা বলছেন পুরুষ ধর্ষণ বা পুরুষের ওপর অত্যাচার, এগুলো তো কেউ সেরকমভাবে কর্ণপাত করছেন। এবং আপনাকে আমি জিজ্ঞেস করলাম প্রথম প্রশ্ন, যে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই তো সেরকম গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, এইখানে দেখুন একটা জিনিস আছে, যদি কেউ ফুটবল খেলেন জানবেন যে যখন আপনার একেবারে গোল লাইনের কাছে বল চলে যায়, তখন কিন্তু আপনি বাধ্য হন আবার ঘুরে দাঁড়াতে। ব্যাপারটা কিন্তু এইরকমই হচ্ছে। এখন দেখবেন যে আর বধূ নির্যাতন কিন্তু হয় না, এখন হয় শাশুড়ি নির্যাতন।
কাগজে পড়বেন, সব ক্ষেত্রে শাশুড়ি নির্যাতন হচ্ছে। কেন বলুন তো? এখন একটা কথা উঠেছে, যা কিছুই করবে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এইটা করতে করতে, এবং সবচেয়ে আগে কিন্তু পুরুষ স্বাধীনতা আছে। দেখুন, পুরুষরা কিন্তু লিঙ্গ নিরপেক্ষ মেনে নিয়ে সবসময় নারীদের যদি কোনো ক্ষতি হয় সংস্করণ আছে। কজন নারীকে আপনি দেখেছেন পুরুষদের হয়ে? আর যাদবপুরে আনিস হত্যা মামলায় কজন নারী আমাদের পাশে দাঁড়িয়েছিল বলুন তো? এদিকে আরজি করে দেখুন, সমস্তটা পুরুষকে দাঁড়াচ্ছে। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না ভাই? এটার জন্য করতে হবে। সবাইকে, সব সরকারের কাছে অনুরোধ করছি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যে একটু প্রকৃত লিঙ্গ নিরপেক্ষ যাকে বলে দেখুন। এখন যেটা হয়ে গেছে জানেন, নারী স্বাধীনতার নামে নারী ব্যভিচার চলছে, আর কিছু হলেই বলা হচ্ছে যে নারীদের উপর অত্যাচার। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠবো না? তার জন্যই তো আমাদের বসা। আজকে এখানে যদি নারীরা বসে থাকতো দেখতেন হাজার হাজার পুরুষ সেখানে চলে আসতো। কিন্তু দেখুন, আমাদের মধ্যেও নারী আছে, অনেক মহিলা আছেন, আমি নাম বলবো না, কিন্তু আস্তে আস্তে কিন্তু জিনিসটা গজিয়ে উঠছে। এবং মনে রাখবেন আমাদের সে বিখ্যাত প্রলাপ, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। দাদা, আজকে এই বঙ্গীয় পুরুষ মোর্চার সভাতে কেন এলেন? তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাদের অনেকে এটা ভাবে হয়তো পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পুরুষরা বেশিরভাগই বাড়িতে কিন্তু আমরা নারীদেরই শ্রদ্ধা করি। একদিক দিয়ে মাকে শ্রদ্ধা করি, আরেক দিক দিয়ে স্ত্রীকে সেই জায়গা দিই আমরা। তার সাথে সাথে আমাদের বাড়িতে যে আমাদের কন্যা সন্তান, তারপরে পুত্র সন্তানের থেকে কিন্তু একজন বাবা কিন্তু কন্যা সন্তানকে বেশি ভালোবাসে। তাই বলে এটা কোনো আমি ডিফারেন্স তৈরি করছি না, পুত্র সন্তানকে ভালোবাসে, কিন্তু আমরা পুরুষরা সবসময় নারীদের কিন্তু একটা আলাদা জায়গা দিই, সে সম্পর্কে যেই হোক না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা নারীবাদী তারা কিন্তু আমাদের পুরুষদের বিভিন্নভাবে এক ঘরে করে রেখে কোণঠাসা বিভিন্ন, যে মানে সব নারীদের বলছি না আমি, যে সমস্ত নারীরা একটু নারীবাদী বলতে কি, যারা অ্যাকচুয়ালি পুরুষদের দেখতে পারে না, তো পুরুষদের যে ভূমিকা সমাজে রয়েছে, সংসারে রয়েছে, সেটা যারা স্বীকার করে না। তো যাই হোক, আজকে এই পুরুষদের তো অনেক অত্যাচারের কাহিনীও লিপিবদ্ধ আছে। তো অত্যাচারের কাহিনী লিপিবদ্ধ আছে, কিন্তু সেই সমস্ত পুরুষ আমি মনে করি তারা পুরুষ নয়, তারা পুরুষরূপী অত্যাচারী। সেই জন্যই তো মেয়েদের জন্য আইন করতে হয়েছে আমাদের দেশে। আইন করতে হয়েছে সেই সমস্ত পুরুষদের জন্য যারা অত্যাচারী। তো তাই বলে সবাইকে এক পাল্লায় ওজন করলে তো হবে না। যারা আমরা আজকে সত্যিকারের পুরুষ, মানে আজকে বঙ্গীয় পুরুষ মোর্চার তরফ থেকে যে আজকে আমরা পুরুষ দিবস পালন করছি, তার মানে এই নয় যে আমরা নারীদের অপমান করছি, নারীদের এক ঘরে করে দিচ্ছি। আমরা নারীদের আরও বেশি করে সম্মান করি। আমরা সেই সমস্ত নারীদের আহ্বান করছি, আপনারাও কিন্তু পুরুষদের পাশাপাশি দাঁড়ান এবং পুরুষদের সম্মান করুন। কারণ একজন পিতা সে পুরুষ, এবং সেই পিতা যে সংসারে ভূমিকা পালন করে, বহু নারী আছে সেই পিতার যে ভূমিকা সেটা অস্বীকার করে। সেই সমস্ত নারীদের আমরা কিন্তু বলছি যে আপনারা আপনাদের চিন্তাধারা পাল্টে পুরুষদের যে জায়গা, সেই জায়গার সম্মান করুন। এটাই আমি বলতে চাই। সেই কারণে আমরা পুরুষ দিবস হিসেবে আজকের দিনটা আমরা পালন করতে এসেছি। এবং সাথে সাথে এটাই বলবো যে আমরা কিন্তু নারীবাদীর বিরুদ্ধে নয়। আচ্ছা, নারীবাদীদের ছেড়ে দিন, পুরুষরাই তো আপনাদের এই আন্দোলনকে খুব একটা ভালো চোখে দেখে না। দেখুন, পুরুষরা ভাবে হয়তো আমরা পুরুষ দিবস পালন করলে বা পুরুষবাদী হলে আমরা হয়তো নারীদের চোখে খারাপ হয়ে যাব। আমার মনে হয় তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজিটা সমাজে ঠিকমতো তুলে ধরতে পারছে না। তো আইডিওলজিটা যদি ঠিকমতো তুলে ধরতে পারে, তাহলে আমার মনে হয় নারীদের কাছেও তারা কিন্তু সম্মানীয় একটা জায়গা করে নিতে পারবে। আপনার নাম এবং আপনি কোন পোস্টে আছেন এখানে? আমি পোস্ট বলবো না, বঙ্গীয় পুরুষ মোর্চার একজন সদস্য। এবং আমার যে মানে দাদা স্থানীয় তপনদা আমাকে ইনভাইট করেছেন, এবং আমার নাম হচ্ছে মোহাম্মদ তাজের। আমাকে উনি তাজ বলেই চেনেন। হ্যাঁ, আমাকে এলাকাতেও সবাই তাজ বলেই চেনে। আমার ভালো নাম মোহাম্মদ তাজের। অনেক ধন্যবাদ। আপনি একজন সবল পুরুষ, সুদর্শন, আপনি কেন আইনের জন্য চাইছেন? আপনার কি সত্যি সত্যি আইন দরকার? আচ্ছা, আমার নাম অ্যালবার্ট অশোক। তো বিগত 40 বছর ধরে কলকাতার শিল্পী মহল, যারা ছবি আঁকেন, ভাস্কর্য করেন, বা বড় বড় যে সাহিত্যিকরা আছেন, তারা সবাই আমাকে চেনে। আমি তাদের সাথেও কাজ করেছি। ফলত কলকাতার আমি আশা করি, যেহেতু আমার 100 খানেক 100 খানের মতো বই আছে
এবং বইগুলো স্কুল কলেজের ছেলেরা ইউজ করে, ফলত 50 পাঠক আমার আছে, এটা আমি জানি। তো আমার পার্সোনালভাবে আমার পরিবারের মধ্যে কোনো রকম মহিলাদের সাথে কোনো দ্বন্দ্ব ঘটেনি। আমি কিভাবে এখানে আসলাম এবং কেন পুরুষের পাশে দাঁড়ালাম, আমি 2007 সাল থেকে প্রথমে আমার হিউম্যান রাইটস গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে আমি কাজ করতাম, নানান রকম ব্লগ, নানান রকম কার্টুন আমি করতাম। আমি মানে একটা সংগঠন চালাই যে নর্থ ইস্ট ইন্ডিয়ার রাইটারদের নিয়ে, সেই সংগঠনটার জন্য আমাকে চেনে। তো আমি কেন এলাম, আমি দেখেছি যে আমাদের সারা পৃথিবীর মধ্যে ইউনাইটেড নেশন উইমেনদের জন্য একটা এনটিটি দিয়েছে, সেখানে ইউনাইটেড উইমেন বলে একটা সংগঠন কাজ করছে এবং ইউনাইটেড নেশনের উইমেন বিভাগটা পুরোপুরি যেইভাবে কথাবার্তা বলে বা তাদের যে প্রচার চালায়, সেখানে পুরোপুরি পুরুষ বিদ্বেষ এই ধরনের কথা এবং কভার্টলি তারা এইগুলো করে। দ্বিতীয়, আমি দেখলাম আমাদের ভারতের যে সংবিধান, সেই সংবিধানটা পুরোপুরি গাইনোসেন্ট্রিক, উইমেন সেন্ট্রিক। তো ঠিক আছে, উইমেন সেন্ট্রিক, কিন্তু যখন দেখি জুডিশিয়ারির মধ্যেও দেখি যে পুরুষরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে এবং আমাদের ভারতবর্ষে যে জেল রয়েছে, জেলের মধ্যে যে 100টি সেই সংখ্যার মধ্যে 65 জন পুরুষ। আর অন্যদিকে আমি দেখছি যে মহিলারা খুব মানে জঘন্য এবং ঘৃণ্য অপরাধ করে, কিন্তু তাদের কোনো রকম শাস্তি তেমনভাবে হয় না। তো এইভাবে আস্তে আস্তে আমার মনের মধ্যে একটা যে মানবিক অধিকারের জন্য জায়গাটা, সেই জায়গাটা আস্তে আস্তে একটা ক্রমশ পুরুষের দিকে চলে আসলো, যে পুরুষ লাঞ্ছিত হচ্ছে। এবং আমি দেখেছি, আমি গত 10 বছর ধরে মানে স্টাডি এবং অ্যানালাইসিস এবং গবেষণা করছি পুরুষদের জীবন নিয়ে, এবং পেপার কাটিং থেকে একাডেমিক জার্নাল থেকে সমস্ত লেখাটেখাগুলো আমি সংগ্রহ করছি করে। আমার নিজস্ব ব্লগ রয়েছে, ফেসবুক আছে, সেখানে রয়েছে। যেমন একটা আছে ইউনিয়ন অফ মেন, সেটা ফেসবুকেও আছে, এবং আমি সেখানে ইন্টেলেকচুয়াল কোঅপারেশন করার জন্য সমস্ত পুরুষদের মানে তাদের যে ইন্টেলেক্ট কোঅপারেশন হওয়ার জন্য বিভিন্ন গ্লোবাল যে নিউজগুলো আছে, সেই নিউজগুলো আইনে আমার এখানে পোস্ট করি এবং আমি সবার সাথে কানেক্টেড। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, এটা হচ্ছে আপনারা তো এতদিন ধরে আন্দোলন করছেন, আপনাদের দাবিও আছে, কেউ কান দিচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার? হ্যাঁ, আমাদের যেটা আমি দেখেছি যে পুরুষরা কোনো রকম বিচার পায় না, এবং হোমিসাইড, ইউনাইটেড নেশন প্রতি বছর একটা হোমিসাইডের একটা পরিসংখ্যান তুলে। সেই হোমিসাইডের মধ্যে দেখা যাচ্ছে 80% হোমিসাইড মানুষ পুরুষ হয়, এবং পুরুষকে পৃথিবীর সমস্ত জোয়ালটা কাঁধে নিতে হয়। সেই তুলনায় মেয়েরা কিছুই করে না, অথচ মেয়েরা পুরুষদের উপর তাদের শোষণ করে বেঁচে আছে। একটা সাধারণত ঘরের মধ্যে দেখা যায় একটা পুরুষ বিয়ে করে একটা মেয়ে আনে, একটা মেয়ে বিয়ে করে পুরুষ নিয়ে যায় না। আবার দেখা যায় যে মেয়েরা একদিন বিয়ে করেছে, বিয়ে করে পরের দিন ডিভোর্স চাইছে এবং 4 কোটি তার খরপোশ চাইছে। এই যে ব্যাপারগুলো, এগুলো বহুত অসদৃশ এবং এগুলো অ্যাকসেপ্ট করা যায় না। এবং কখনো কখনো দেখা যায় বিভিন্ন ভারতের যে 28টা রাজ্য রয়েছে, অনেক রাজ্যেরই হাইকোর্ট বলছে যে আমরা অক্ষম, পুরুষের জন্য কোনো সুরক্ষা আইন নেই, অথচ মেয়েদের জন্য 50-এর উপর সুরক্ষার আইন রয়েছে। এবং এমন করা হয়েছে যে একটা মেয়ে যে কোনো ছেলেকে, আপনাকেও যদি ঠাস করে একটা চর মেরে বলে ও আমাকে মোলেস্টেশন করছে, আপনি কখনো প্রমাণ করতে পারবেন না এবং আপনি কোনো রকম পাবেন না। পুলিশ আপনাকে পুরোপুরি জেলে প্রথমে ঢুকাবে, তারপর নানান রকম কিছু কেস, আরও পুলিশ তো আছে ধান্দাবাজ, পুরোপুরি ধান্দাবাজ, আমি একদম ওপেন বলতে পারি। এবং তারা নানান রকম কেসে আপনাকে ফাঁসিয়ে দেবে, দিয়ে তারা মানে বকলমে ছদ্মবেশে গিয়ে আপনার কাছ থেকে মানে সেটেলমেন্ট করার জন্য টাকা চাইবে, কয়েক লাখ টাকা। এরকম ঘটনা পত্রিকায় বউ আছে এবং মিডিয়াতে প্রচুর রয়েছে, এবং আমার কাছে কাটিং আছে, এবং আমি আপনাদের আমার যে ব্লগ রয়েছে সেই ব্লগে পোস্টিংও আছে। আমি যে কোনো সময় ফেসবুক থেকে দেখাতে পারি, বা আমার যে ব্লগগুলো রয়েছে ওয়ার্ডপ্রেসের ব্লগ রয়েছে, সে ব্লগে আমি দেখাতে পারি। তো
এই যে ভারতবর্ষের মধ্যে একটা অনিরপেক্ষ আইন, পার্সিয়ালিটি আইন, এবং সেটা পুরোপুরি গাইনোসেন্ট্রিক, এবং আস্তে আস্তে পুরুষকে করছে, পুরুষের করের টাকায় মন্ত্রী হচ্ছে, নেতা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, এবং সেই মন্ত্রী নেতারা চুরি চামারি করছে। কার টাকা করছে? পুরুষেরা ঘাম জলে রক্তের টাকা যেটা কর হিসেবে দিচ্ছে সেখান থেকে, এবং সেই টাকা নিয়ে আবার মহিলাদের দান করছে। আমি দেখছি যে একটা বাচ্চা মেয়ে হলে তার ফ্রি এডুকেশান, আর একটা ছেলে চায়ের দোকানে বসে করছে, তার কোনো এডুকেশান নেই। এই যে অবস্থাটা, এই অবস্থাটা তো আস্তে আস্তে মেয়েদের পঙ্গু করে দিচ্ছে, কেননা মেয়েরা পেতে শিখছে, আর ছেলেরা যে পড়াশুনো শিখছে না তারা মূর্খ হয়ে যাচ্ছে। এটা সমাজের মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করছে। তার জন্য সমাজবিজ্ঞানীরা এগিয়ে আসুন, এসে এইসব নিয়মকানুনগুলো একটু দেখুন। আমার বক্তব্য এখানেই। বঙ্গীয় পুরুষ মোর্চা কর্মসূচিটা কি আজকের দিনে আন্তর্জাতিক পুরুষ দিবস? আন্তর্জাতিক পুরুষ দিবসে আমরা আমাদের সংগঠন সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে গান্ধী মূর্তির নিচে ধর্ণা কর্মসূচিতে বসেছি। দাবিটা কি? আমাদের মূলত 3টে দাবি। একটি হলো সমাজতন্ত্র, 2 নম্বর ধর্মনিরপেক্ষতা, আর 3 নম্বর লিঙ্গ নিরপেক্ষ আইন। এখন কি আমাদের দেশে লিঙ্গ নিরপেক্ষ আইন নেই? মানে সবাই তো বলছে, মেয়েরা তো দাবি করে পুরুষ শাসিত সমাজ। এই পুরুষ শাসিত সমাজ কথাটা একটা মিথ, এইটা একটা মিথ্যে কথা। সেই রকমভাবেই আমাদের আজকে ভারতবর্ষের যে সমাজটাকে আমরা দেখতে পাই সেটা ঠিক অপোজিট। সেটা হচ্ছে একটা ফেমিনিস্ট সমাজ, যেই সমাজটা সমাজে পুরুষদের ওপরে একটা কমপ্লিট ডমিনেন্স চালাচ্ছে। সেই ডমিনেন্সের শিকল ভেঙে ঘুরে দাঁড়ানোর জন্য, নতুন সূর্য হয়ে ওঠার জন্য আমাদের এই সংগঠন সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা। তোমাদের এই মুহূর্তে কি কি দাবি রয়েছে? শুরুতেই বলেছে আমাদের 3টে দাবি। একটা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং লিঙ্গ নিরপেক্ষ আইন। কিন্তু মূলত লিঙ্গ নিরপেক্ষ আইন, আমরা এই যে লিঙ্গ নিরপেক্ষ শব্দটা বলছি, লিঙ্গ নিরপেক্ষ মানে জেন্ডার নিউট্রাল। আমরা রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে দেখতে পাই যে মহিলা কমিশন আছে, কিন্তু যদি লিঙ্গ নিরপেক্ষ সমাজ, যেটা ফেমিনিস্টরা দাবি করছে আছে বলে, পুরুষতান্ত্রিক সমাজ আছে বলে, তাহলে যদি পুরুষতান্ত্রিক সমাজ থাকতো তাহলে তো কোনোখানেই মহিলা কমিশন থাকতো না, তাহলে পুরুষ কমিশন থাকতো। আজকে পুরুষ শাসিত সমাজ নেই বলে আজকে পুরুষ কমিশন নেই। আমরা চাইছি লিঙ্গ নিরপেক্ষ সমাজ একটি গঠন করা, যেখানে মহিলা কমিশন থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই এবং আপত্তি নেই তাতে। তার সাথে সাথে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে যেন পুরুষদের দেখাশোনার জন্য পুরুষ কমিশন থাকে। আইনজীবী সমৃদ্ধ দেব, রাজ্য কার্যকরী সভাপতি, সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা। উদিত আদিত্য বিশ্বাস। এখানে এসছি পুরুষের অধিকার এবং মানে লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবিতে আমরা এখানে এসছি আর কি। সেখানকার আমার মনে হয় আইনটা লিঙ্গ নিরপেক্ষ না আমাদের দেশে। না। কেন? এখানে মানে সব কিছু মানে একটা নারীদের জন্য আছে বা ইয়ের জন্য আছে, সবাই মানে একটা খাপছাড়া। কিন্তু সামগ্রিকভাবে আমরা গণতান্ত্রিক দেশে যেটা মানে বাস করছি, কিন্তু সেখানে গিয়ে মানে কোনো জায়গাটা একটা সমানাধিকার যে ব্যাপারটা বলা হয়, যে আমরা সবসময় সমান সব বিষয়ে, নারী পুরুষ সমান বা যে কোনো বিষয়ে আর কি, কিন্তু সেটা কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় না। এখানে কিন্তু দেখা যায় যে যেমন আছে মহিলাদের জন্য মহিলা কমিশন, তারপরে মহিলাদের জন্য সংরক্ষণ, যে কোনো বিষয়ে মানে মহিলাদেরকে সবসময় সামনে এগিয়ে রাখা হয়। কিন্তু একটা ছেলে বা ছেলে হয়ে জন্মানোটা কি সেটা কি কোনো অপরাধ? না, একটা ছেলেটা যদি মানে কোনো একটা খারাপ অবস্থায় যদি থাকে, তো সেখানে কিন্তু মানে ছেলেটার দিকে কিন্তু তাকানো হয় না, কারণ কি সে ছেলে। কিন্তু একটা যদি মহিলা যদি কোনো রকম রাস্তায় যদি কোনো বিপদে পড়ে বা কোনো, সেক্ষেত্রে কী হয়, 10টা লোক জড়ো হয়ে যায়, 10টা জড়ো হয়ে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে আমরা শুধু জানতাম যে নারী নির্যাতন এবং নারী ধর্ষণ হয়, কিন্তু বর্তমানে পুরুষ ধর্ষণও হয়, যেটা বিভিন্ন মাধ্যমে দেখানো হয় না বা সেখান থেকে সব কিছু মানে লুকিয়ে রাখা হয়, যে বিষয়টাকে মানে টিআরপি বাড়ানো, এমনকি রাজ্য কেন্দ্র সরকার মানে সব কিছু রাজনৈতিক মতপুষ্টতেই এটা ঘটনাটা ঘটে আর কি। আর যেক্ষেত্রে আমি একটা কথা বলবো আর কি, যেটা এই যে নারীদের জন্য যে এত আইন, এত কিছু যে নির্যাতনের যে বিষয়গুলোকে নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো তো রাজ্য কেন্দ্র আইন থেকেই তো হয়। এই বিষয়গুলো যদি মানে ওনারা যদি এই বিষয়টা সম্পর্কে মানে যদি আলোকপাত করেন আর কি, তাহলে দেশের মঙ্গল হবে আর কি বলে আমি মনে করি।